সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। শিক্ষকতা একটি মহান পেশা, এটি জাতি গড়ার অন্যতম কারিগর সেই মহান শিক্ষকরা। একজন শিক্ষক শিক্ষার্থীদের মেধার পরিচর্যা করেন, খুলে দেন তার চোখ। শিক্ষকের সাহচর্যে কোমলমতি শিক্ষার্থী চিনতে শেখে তার চারপাশ, বুঝতে শেখে তার পারিপার্শ্বিক জগৎকেও। তবে আকাশের মতো হৃদয়ধারী এসব শিক্ষকরা যাপিত জীবনের সকল চাহিদা পূরণে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন। স্বল্প বেতনে শিক্ষকতা করে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে মহান পেশার এই মানুষদের। স্বাধীনতা 54 বছর পরেও এখন একজন শিক্ষক তার পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে জীবনযাপন করার জন্য একটি বেতন কাঠামো তৈরি করে দেওয়া সম্ভব হয়নি। পক্ষান্তরে তাদের ন্যায্য দাবি আদায়ে প্রতিনিয়ত পাঠশালা ছেড়ে রাজপথে আন্দোলন করতে হচ্ছে তাদের। আবার সেই আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠি পেটার শিকার হচ্ছেন জাতি গড়ার কারিগররা। কেন শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত মানুষরা বারবার বঞ্চিত হচ্ছেন, লাঞ্ছনার শিকার হচ্ছেন? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ সে দর্শক। তাই আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাতির গড়ার কারিগরদের লাঠি পেটা। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মাইনুদ্দিন, আহ্বায়ক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট এবং অধ্যক্ষ ঢাকা মহিলা কলেজ ধানমন্ডি। মোহাম্মদ মাইনুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুব সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শান্ত, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে জাহিদুল করিম কোচি, সদস্য সচিব, চট্টগ্রাম প্রেস ক্লাব। জনাব জাহিদুল করিম কোচি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে থাকবেন, আমরা প্রশ্ন করে আপনার কাছ থেকে কিছু পরামর্শ বা বক্তব্য শুনবো। দর্শক, বলছিলাম জাতি গড়ার কারিগরদের লাঠি পেটা আমরা দেখেছি গতকালকে। কেন রাজপথে, পাঠশালা ছেড়ে শিক্ষকরা রাজপথে, সেই প্রশ্ন এখন জাতির কাছে তুলে ধরবার চেষ্টা করছি আমরা আজকে চ্যানেল সেরে আলোচনার সংলাপ অনুষ্ঠানের মধ্যে। প্রথমে একটু যেতে চাই মোহাম্মদ মাইনুদ্দিনের কাছে, যিনি আজকে আমাদের এখানে অতিথি হিসেবে এসেছেন, আহ্বায়ক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট এবং সে সাথে অধ্যক্ষ ঢাকা মহিলা কলেজ। জনাব মাইনুদ্দিন, আসলে আপনাদের দাবিগুলো কি একটু যদি খোলাসা করতেন, মূল দাবিগুলো আসলে কি চান আপনারা? শিক্ষাক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাবি অনেক, তো সরকারের পক্ষ থেকে তো আর সব দাবি একসাথে পূরণ করা সম্ভব না, কখনো না। তো আমরা চাই যে যেটা গুরুত্বপূর্ণ দাবি সেই দাবিগুলো খুব দ্রুত পূরণ করা হোক। তো সরকার সেগুলোর মধ্যে কোনগুলো, যেহেতু আপনারা এখন 3 দফা দাবিতে আছেন রাজপথে? জি, এর মধ্যে বাড়ি ভাড়ার বিষয়টা অত্যন্ত একটা নাজুক। বাড়ি ভাড়া দীর্ঘ অনেক বছর যাবৎ 1000 টাকা বাড়ি ভাড়া শিক্ষকরা পাচ্ছে, এমপিভুক্ত শিক্ষকরা, এবং সবার একজন অধ্যক্ষ 1000 টাকা পাচ্ছে, একজন কর্মচারীও 1000 টাকা পাচ্ছে। তো এটা দীর্ঘদিনে আমরা পরিবর্তন করতে পারিনি, 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আসছে। এই 13ই আগস্ট আমরা যে আন্দোলন প্রেস ক্লাবের সামনে করেছি, সেখানে আমাদের দাবি ছিল যে বাড়ি ভাড়াটা মিনিমাম পার্সেন্টেজ আকারে শুরু করা হোক, এবং সেটা কত হবে। 13ই আগস্ট আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল, সেখানে আমরা আমাদের জাতীয় প্রত্যাশী জোটের পক্ষ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যাই। সেখানে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে 20% বাড়ি ভাড়া সরকার, বলতে গেলে শিক্ষা মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা এটা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে সেই ধরনের একটা হিসাব ওনারা চেয়েছেন যে 20% বাড়ি ভাড়া যদি দেই তো কত টাকা খরচ হতে পারে। তো আমরা সেটা একটা রাফ হিসাব হিসাব করে 20 আগস্ট আমরা শিক্ষা মন্ত্রণালয়ে দিয়ে আসছি। সেটার প্রেক্ষিতে কত খরচ বাড়তো তখন? ওইটা তো আমরা জানি না। আমরা যেটা এখানে 20% বাড়ি ভাড়া যদি দেওয়া হয় তাহলে 3500 কোটি টাকা, মানে আপনাদের বেতনের সাথে যুক্ত হতো। সারা বাংলাদেশে এই যে 3500 যদি যুক্ত হতো, কত কোটি টাকা হতো প্রতি মাসে?
এরকম কোন হিসাব আপনাদের আছে কিনা? এটা টোটাল এক বছরে ৩,৫০০ কোটি টাকা। এক বছরে ৩,৫০০ কোটি টাকা খরচ হতো যদি এমপি আপনাদের ভুক্ত প্রতি মাসিক বেতনে ৩,৫০০ টাকা করে যুক্ত হতো। না না না, 20% বাড়ি ভাড়া যদি ধরা হয় জি, তাহলে ৩,৫০০ কোটি টাকা খরচ হবে। সেই হিসাবটাই আমরা দিয়েছি। তো মন্ত্রণালয় অধিদপ্তরগুলোকে চিঠি দিয়ে সেই হিসাবটা আবার ওনারা চেয়েছে। সেখানেও দেরি হয়েছে। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, মাদ্রাসা অধিদপ্তর থেকে হিসাবটা আসতে দেরি হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আসতে দেরি হয়েছে। ফলে এটা গত 5 তারিখে ফাইনাল করে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। একজন কলেজ শিক্ষক যদি এমপিভুক্ত শিক্ষক, তিনি শুরুতে কত টাকা বেতনে ঢুকেন এমপিভুক্ত কলেজ? সরকারি বেতন কমিশনের যে 9 নম্বর বেতন কোড, সেই বেতনে একজন লেকচারার প্রথম প্রবেশ বেতন পান 22,000 টাকা স্কেল। সেই সাথে 1,000 টাকা বাড়ি ভাড়া, 1,000 টাকা বাড়ি ভাড়া, যেহেতু আপনি 500 টাকা মেডিকেল ভাতা পান প্রতি মাসে। আর এটাই মাধ্যমিক তো আরো কম, মাধ্যমিকে সেটা হলো 12,500 টাকা। একটু আমি যেহেতু একজন সাংবাদিক আছেন আমাদের সাথে, জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম প্রেস ক্লাব। জনাব জাহিদুল করিম কোচি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব। আপনাকে আমার প্রশ্ন, আপনি নিশ্চয়ই জানেন যেহেতু সাংবাদিক এবং আমার দেশের একজন বড় মানের সাংবাদিক একজন, এই গতকালকে আমরা দেখলাম শিক্ষকদের উপর পুলিশের যে হামলা, লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড। আমি যদি আপনাকে এটা তথ্য দেই, পোশাক শ্রমিক এবং শিক্ষকদের বেতনের বৈষম্যটা, পোশাক শ্রমিকরাও ন্যূনতম 12,500 টাকা পায়। 2023 সালের শেষের দিকে ঘোষণা করা হয়েছিল, 2024 সাল থেকে কার্যকর হয়েছে। এবং তারা যদি অতিরিক্ত ডিউটি করে শেষে গিয়ে প্রায় মাস শেষে 20,000 টাকার মতো তারা স্যালারি তোলেন। কিন্তু জাতি গড়ার কারিগর যারা, যদি বলি কলেজের একজন শিক্ষক 22,000 টাকা দিয়ে ঢুকেন, আর মাধ্যমিকের ঢুকেন 12,500 টাকা দিয়ে। স্বাধীনতা 54 বছর পর কেন এত বৈষম্য বলে মনে হয়? যে আপনি একজন রাজনীতির শুরুতে যেহেতু আমাদের পেশাজীবী সংগঠনের একজন দায়িত্বশীল আপনি চট্টগ্রামের, সেই হিসেবে আমাকে যদি একটু বলতেন আসলে কেন এই শিক্ষকদের সাথে এমন বৈষম্য, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের। আপনাকে ধন্যবাদ। আসলে তো বৈষম্য বলতে গেলে তো আপনাকে আমার গত 17 বছর বা এর আগেও চলে যেতে হবে। তো সেজন্য আমি বলেছিলাম স্বাধীনতা 54 বছর পরেও কেন শিক্ষকরা বঞ্চিত, লাঞ্ছিত। এটা আমি জাতির শিক্ষক হিসাবে সবার প্রতি আমাদের সম্মান আছে। শিক্ষকদের, তারপরে শিক্ষকদের যেই দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার প্রতি সমর্থন আছে। তবে আমার একটা এখানে কথা আছে যে শিক্ষকরা যখন দাবি আদায় করতে যাবেন তখন তারা কিন্তু সুশৃঙ্খল রাস্তাঘাট তারা আটকিয়ে রাস্তাঘাট দাবি করা, আবার প্রেস ক্লাবের সামনে যেভাবে এখন যেই একটা বিশৃঙ্খল অবস্থা সবসময় সৃষ্টি হয়, এটা কিন্তু আমার কাম্য নয়, এটা কারো কাম্য নয়। কারণ এটা নিয়ে একটা সমগ্র ঢাকা শহর অচল হয়ে যায়। তা আমাদের যারা শিক্ষকরা আছেন তাদের প্রতি সম্মান জানিয়ে বলবো, দাবি দেওয়া আদায় করবেন। এখন মাত্র এই বর্তমান অন্তর্বর্তী সরকার 1 বছর হলো, তাদের পক্ষে কতটুকু সম্ভব হচ্ছে জানি না আপনাদের প্রতি। তবে তারা তো কিছু কিছু দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছেন। তারপর বিভিন্ন কমিটি করেছেন, নতুন শিক্ষা উপদেষ্টা আছেন, শিক্ষা উপদেষ্টাও চেষ্টা করবেন। শিক্ষা তিনি, উনি খুব দক্ষ একজন ব্যক্তিত্ব, ওনাকে চিনি দীর্ঘদিন থেকে। উনি আমার মনে হয় ওদের দাবি দেওয়ার প্রতি আপনারা সহনশীল হবেন। আবার শিক্ষকদেরকে আমি বলবো যে সহনশীল হওয়ার জন্য, কারণ আগামীতে নির্বাচন হবে, নতুন জাতীয় সরকার আসবে, গণতান্ত্রিক সরকার, তারা এটার দিকে নজর দেবেন আমার বিশ্বাস। তবে এখন আমি যে দাবি দেওয়া ওনারা আজকে বলেছেন দাবির কথা, সেটাকেও আপনাদেরকে ওনাদেরকে একটু লিলেন মিহিতে চিন্তা করতে হবে। কারণ জাতির উপরে এখন এই মুহূর্তে যদি 250 কোটি টাকা বছরে এক শিক্ষকদেরকে দিতে হয়, তাহলে অন্য পেশারও আছে, সাংবাদিকরা আছে, শিল্প কারখানা শ্রমিক আছে, আপনার সবাই কিন্তু আবার একদিকে আবার ঝুঁকে পড়বে। সেদিক থেকে চিন্তা করে ওনাদেরকে বলবো সহনশীলতা। এবং সরকারের যারা আমলা আছে, এখানে শুধু আপনি সরকারকে দায়ী করলে হবে না, এখানে কিন্তু আমলাতন্ত্রের অনেক ঘোর প্যাচ আছে। আমলাতন্ত্রের কারণে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়।
আপনারা যারা ক্ষমতায় আছেন, বসেন, চেয়ারে আছেন, তাদেরকে এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আপনারা এই শিক্ষকদের মান উন্নয়ন করার জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার জন্য এই শিক্ষকদের দাবি যাতে পূরণ করতে হবে। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবে। আরো কয়েকটি প্রশ্ন নিয়ে আসবো। ফয়সাল মাহমুদ শান্ত, উনি বলেছেন আসলে শিক্ষকরা জনভোগান্তি তৈরি করেছেন। আমার প্রশ্ন হলো, এই জনভোগান্তি তৈরি করা ছাড়া কোনো দাবি দেওয়া এই পর্যন্ত আদায় হয়েছে কিনা এটা জানতে চাইবো আপনার কাছে। সেই সাথে আপনার শিক্ষকদের দাবির সাথে আপনারাও একমত পোষণ করেছেন, সংহতি প্রকাশ করেছেন গতকালকে। শিক্ষকদের প্রতি এই যে সংহতি প্রকাশ, কি আসলে কি সামনে নির্বাচন সেই কারণে আপনারা তাদেরকে সংহতি প্রকাশ করছেন, না আসলে আসলে শিক্ষকদের পক্ষ এই কাজ করতে গেছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি লাস্ট প্রশ্নের উত্তরটা শুরুতে দেই। দেখেন, আর সামনে নির্বাচন কিনা, একটা সময় তো মিডিয়াতেই আলোচনা হতো যে এনসিপি নির্বাচন চায় না। তো সেই সময়, যে সময় এই আলাপও হতো, ওই সময়ও মাইনুদ্দিন ভাই আছেন এখানে এবং পুরো শিক্ষকরা জানেন যে এই গত এক বছরে ঢাকা শহরে সহ সারা বাংলাদেশের শিক্ষকদের এমন কোনো আন্দোলন নাই যেই আন্দোলনগুলো বা যৌক্তিক আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিল না। ইভেন এই এমপিভুক্ত শিক্ষকদের একটা আন্দোলন ছিল, দাবি ছিল উৎসব ভাতা বৃদ্ধি। ওই আন্দোলনে আমরা তাদের সাথে প্রেস ক্লাবে থেকে ওই দাবি আদায় করে তারপরে আমরা এসেছি। তার মানে এইটা এখন সামনে হয়তো 2 মাস 6 মাস পরে নির্বাচন হবে। আমাদের আসলে এর আগে থেকেই এই শিক্ষকদের আন্দোলনে বলতে পারেন যে এনসিপির জায়গা থেকে আমি একজন শিক্ষা সম্পাদক হিসাবে, একজন সংগঠক হিসাবে এই আন্দোলনের সবসময় তাদের সাথে থেকে কাজ করেছি। 1 2 নম্বর হচ্ছে ভাই যেটা বললেন, কচি ভাই যেটা বললেন যে তাদেরকে চিন্তা করতে হবে যে জনভোগান্তি তৈরি হয় কিনা। আমি আসলে এই আইডিয়াটার সাথে, অন্তত এই শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে আমি আসলে কচি ভাইয়ের সাথে একেবারেই একমত না। যেমন আমার কাছে মনে হয় যে সরকার নিজে যেন জনভোগান্তি তৈরি হয় এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন এবং শিক্ষকদেরকে বাধ্য করেছেন রাস্তায় নিয়ে আসার জন্য। দেখেন, আলাপটা খুব ইন্টারেস্টিং। একসাথে যদি আপনি যোগ করেন যে এটা প্রায় 3000 কোটি টাকার প্লাস হয় এক বছরে, প্রথম কথা হচ্ছে যে এইটা কিন্তু আপনি যে কোনো পেশায়, সরকারি যারা চাকরি করেন প্রত্যেকে কিন্তু এর থেকে অনেক বেশি বাড়ি ভাড়া পান। কেউ 20% পান না, তার থেকে 50%-এর বেশি বাড়ি ভাড়া পান। তাদেরটা কিন্তু কেউ যোগ করে হিসাব করছেন না। তার মানে শিক্ষকদেরকে বেতন দিতে গেলেই এই ধরনের হিসাব নিকাশটা আসে এবং অঙ্কটা হয় কি 1 বছর 2 বছর হিসাব করে একসাথে একজন শিক্ষক 12,000 টাকা বেতনের 20% পেলে সে কয় হাজার টাকা তার হয়? 2,000 টাকা হয় বা এরকম। তো তার এই আপনি যদি এই লেভেলে চিন্তা করেন, তার 2,000 টাকায় কিন্তু সে তার একটা যাপিত জীবনের একটা বাসা ভাড়া নিয়ে থাকা কিন্তু তারপরও সম্ভব না। কিন্তু আমরা তাদের সমস্ত একেবারে প্রাইমারি থেকে শুরু করে মানে কলেজ পর্যন্ত সবারটা যোগ করে একসাথে দেখা যায় সংখ্যাটা তো অনেক বড়। এটা একটা সমস্যা জায়গা। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে তাদের যে দাবি, এই দাবিটা তো আমরা দেখেছি যে গত সরকারের সময় মানে 2024-25-এর বাজেটে 1.78% ছিল শিক্ষার বরাদ্দ জিডিপির। এই বছরে সে 1.77% হয়েছে, মানে 1% কমেছে, মানে 0.1% কমেছে। কেন কমালো? দেখেন, এত অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষকদের বেলায় বলছেন আমরা তো সবকিছু পারবো না, তাহলে আপনি তো এখন মেগা প্রজেক্টগুলো চালাবেন না, আপনি তো 5টা ব্রিজ করবেন না, আপনি তো বড় বড় কিছু এখন করবেন না, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে আপনার বাজেটটা গেল কই? অন্যান্য সময় তো আমি বুঝি যে 1 বছর পদ্মা সেতু করতে হয়েছে, যমুনা সেতু করতে হয়, এরকম বড় বড় মেগা প্রজেক্ট থাকে, যে কারণে তার উন্নয়ন প্রকল্পে বাজেটটা বেশি লাগে। এই বছর তো আপনার সেটা নাই। তার মানে আমাদের কি ধারণা ছিল যে এই বছরে শিক্ষা বাজেটটা আর একটু বৃদ্ধি পাবে, তার মানে সেই এক্সাম্পলও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেট করে নাই। তৃতীয় যে জায়গাটা আমরা বলি সেটা হচ্ছে আমি যে শুরুতে যে বাক্যটা বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য করেছে, এমন পরিস্থিতি তৈরি করেছে যে শিক্ষকদের রাস্তায় দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া, জনমানুষের ভোগান্তি তৈরি করা ছাড়া আর একটা সিঙ্গেল কোনো অপরচুনিটি অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই। দেখেন, তারা যখন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে পুরো শিক্ষা প্রকল্প নিয়ে তাদের একটা অ্যাসেসমেন্ট থাকা দরকার ছিল। একটা শিক্ষা কমিশন পর্যন্ত তারা করে নাই। তার মানে আপনি কিভাবে বুঝবেন শিক্ষকের কি সমস্যা? দেখেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে যে আপনাদেরকে যদি আমরা 20% দেই তাহলে কত টাকা খরচ হয়। মানে এর থেকে হাস্যকর এবং অথর্বতা একটা গভর্নমেন্টের পক্ষ থেকে হতে পারে না। একজন শিক্ষক, তার পক্ষে কি সারা বাংলাদেশের শিক্ষকদের ডাটা আছে? তিনি কি বলতে পারেন, একজন কলেজের শিক্ষক কি বলতে পারেন কতগুলো আলিম মাদ্রাসা আছে, কতগুলো দাখিল মাদ্রাসা আছে?
এটা কার কাছে আছে? এটা 2টা অধিদপ্তরে 3টা অধিদপ্তরের কাছে আছে। সিম্পলি যে অনলাইনে কারা কারা বেতন নেয়, স্কুলের রেজিস্ট্রেশন দেখেন, শিক্ষক সংখ্যা দেখেন, যোগ দেন, এই গুণ দেন। এই সিম্পল জিনিসটা এটা কেন করে? ওনাদেরকে বলে যে আপনারা কালেক্ট করে নিয়ে আসেন। এরপর ওনারা আবার 15 দিনে অধিদপ্তরের পিছনে পিছনে দৌড়ায়, কারণ উনি তো ওনার তো বাড়ির ভাই বোন না সবাই এই শিক্ষকরা, তো উনি আবার অধিদপ্তরের পিছনে পিছনে দৌড়াবেন। দৌড়ালে কি হবে? 15 দিন 1 মাস পর্যন্ত দৌড়ে ওনারা এসে বলবেন যে এই হয়েছে, না এটা তো ঠিক হয় না, আপনারা তো এটা বাদ দিয়েছেন, যান আবার এটা যোগ করে নিয়ে আসেন। এরকম করে শান্ত আরেকটা প্রশ্ন, সেটা আমি একটু আলটা শেষ করি। সেটা হচ্ছে যে এরকম করে তারা শিক্ষকদেরকে মানে চেয়েছেন যে তারা যেন রাস্তায় রাস্তায় ঘোরেন, এবং এইটা ঘুরায় তারা মজা পায়, কারণ তারা তো আমলা, সে শিক্ষক না, তো জীবনে পড়ায় না। সে মনে করে যে আমি তো মানে আমলারা তো আবার কোন শিক্ষকের কাছে পড়েছে, তো ওইটাই তো সে মনে করে যে আমি যার কাছে পড়ে আসছি তারে এখন আমি আমার বারান্দায় বারান্দায় ঘুরাচ্ছি। এই ধরনের পৈশাচিক আনন্দ এটা আমলারা পায়। এই যে মনে করেন এই অন্তর্বর্তী সরকার তো আসলে সব দাবি পূরণ করা সম্ভব না, কিছু দাবি হয়তো পূরণ করেছে দাবি দেওয়ার কারণে। কিন্তু আমরা একসময় একটা রীতি ছিল যে নির্বাচনের আগে আগে বা এক ধরনের আন্দোলন করা, সে যারা এতদিন আন্দোলন করে কোনো আদায় করতে পারেনি তাদের দাবিগুলো, নির্বাচনের আগে আগে তারা আন্দোলন করে যার দাবিগুলো পূরণ হয়। এটাও কি সেই ধরনের? না, ওনারা তো আন্দোলন দীর্ঘদিনের, ওনারা তো একবারে সরকার আসার শুরু থেকে আন্দোলন করছে। আর এটা যদি বলেন কে আন্দোলন করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, দেখেন এই যে আমি একবারে একটা টাকার কথা বলেন না, আমলাদের মধ্যে যাদের চাকরি চলে গেছে 10 সালে 20 সালে, যাদের বলে বঞ্চিত হয়েছে, এখন সবাই কিন্তু সচিব হইতো না। ভূতপক্ষ সচিবের নামে একটা সচিব দিয়ে একজন তার চাকরি শেষ, তার কিন্তু সার্ভিসে নাই, রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই তারে দিয়ে এখন আর, সে হয়তো বঞ্চিত হয়েছে, ঠিক আছে বঞ্চিত হয়েছে, আমরা তার প্রতি সহানুভূতিশীল। সেই সচিবদেরকে ভূতপক্ষ সচিব বানায়, একজনকে 5টা 7টা প্রমোশন দিয়ে, যাদের বেতন ছিল মনে করেন 50,000, তাদের বেতন 1.5 লাখে নিয়ে সেই টাকা সরকার বসে বসে পরিশোধ করতেছে, যার এখন বর্তমানে সার্ভিসে কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নাই। তার মানে জাতীয় কিছু পাচ্ছে না। তার মানে এটার জন্য আপনি কেন, এটা তো সবাই বিএনপি জামাতের সচিব ছিল, বিএনপি জামাতের কারণে তার বঞ্চিত হয়েছে, কেন আপনি বলেন নাই কেন যে বিএনপি সরকার, নির্বাচিত সরকার আসুক তারপরে আমি দেব? এখন তো অন্তর্বর্তীকালীন সরকার। তাদের বেলায়, আমাদের বেলায় প্রত্যেকটা সেক্টরে আপনি কিন্তু আন্দোলন করে যার যার দাবি আদায় করছেন। শিক্ষকরা তো নিরহ, শিক্ষকরা হচ্ছে যদি বলে না, শিক্ষকরা একটু রাস্তা আটকালে বলে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া যায় না, কিন্তু শিক্ষকের পেটেও তো ওই মোটা চালের চাহিদা তো আছে। যে মাইনুদ্দিন যে অধ্যক্ষ ঢাকা মহিলা কলেজ, এই যে আপনারা কালকে সুশৃঙ্খল আন্দোলনটা করতে পারতেন কিনা? রাস্তা বন্ধ নয়, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল আপনাদের রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে পুরো ঢাকাটাই অনেকটা যানজটে পরিণত হয়েছিল। আপনারা প্রেস ক্লাবে আন্দোলন করছিলেন, প্রেস ক্লাবের আশেপাশে রাস্তা বন্ধ না করেও তো আন্দোলন করতে পারতেন, হঠাৎ রাস্তা অবরোধ করতে গেলেন কেন? দেখেন, আমরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন আরও করেছি, কোনো সময় কিন্তু রাস্তা ব্লক হয় নাই। আমরা প্রেস ক্লাবের সামনে 44 দিন আন্দোলন করেছি। কত সালে এটা? এটা 23 সালে, 2023 সালে। এবং এই 44 দিন আন্দোলন করার পরও কিন্তু সরকার থেকে এই শিক্ষকদের জন্য কোনো বরাদ্দ হয় না। একটু আগে আমি কচি ভাই যে কথাটা বললেন যে শিক্ষকদের অনেক মানবিক হওয়া উচিত, আপনি আশ্চর্য হবেন কোনো একটা বিষয়ে শিক্ষকরা যখন আবেদন করে, সে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা যদি কোনো আবেদন দিই, সে আবেদন যদি আপনি এখন বের করতে বলেন, মনে হয় যে ওনাদের অনেক বড় একটা স্তূপ হবে। একই বিষয়ে আমাদের আবেদন, এই বাড়ি ভাড়ার বিষয়ে আবেদন না হলেও বোধহয় 20-25 বার আমরা করেছি, এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ে, সেটা অর্থ মন্ত্রণালয়ে, সেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে, এবং প্রত্যেকটা অধিদপ্তরে আমাদের আবেদন আছে। এরপরও সরকার এই আবেদনগুলো একটু পর্যালোচনাও করে না, দেখেও না। এবং সরকারের যে যারা আমলা আছে তাদের কাছে শোনা যায় যে শিক্ষকরা তো নিজের বাড়িতে থাকে, তাদের বাড়ি ভাড়ার দরকার কি? আমি আশ্চর্য হয়ে যাই, একজন আমলা একটা মিটিংয়ে যখন বাড়ি ভাড়ার বিষয়টা আসছে, উনি শিক্ষকরা নিজের বাড়িতে থাকে, ওনার কি মনে হলো না যে কিভাবে শিক্ষকরা নিজের বাড়িতে থাকে? তো সে তো নিজের বাড়ি তৈরি করার সময়ও হয় নাই, তার বাবার বাড়িতে থাকে। আর সেটা কত পার্সেন্ট? 5 থেকে 6% শিক্ষক তার বাবার বাড়িতে থাকে, আর বাকি শিক্ষক যারা লক্ষ শিক্ষক এনটিআরসি নিয়োগ দিয়েছে তাদেরকে বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা চাকরি করে। তো তাকে আপনি বাড়ি ভাড়া দেবেন না, 1000 টাকা বাড়ি ভাড়া দিবেন, এবং সে একটা ভালো বাসা নিরাপত্তা
নিয়ে থাকার মতো, যেখানে যদি ফিমেল কোনো টিচার হয়ে থাকে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক সময় চরের মধ্যেও কোনো মাদ্রাসা থাকে এমপিভুক্ত, সেখানেও ট্রান্সফার হয়, তাদের চাকরিটা হয়, তো সেখানে একজন শিক্ষক কিভাবে থাকবে এই চিন্তাটা কিন্তু ওনাদের মধ্যে নেই। বিগত 17 বছর যদি আমি বলি, শেষ করি, আমি কিন্তু বারবার ওনাদেরকে বলেছি যে মিনিমাম বদলি ব্যবস্থাটা আপনারা চালু করেন। কিভাবে চালু করেন? একটা সিস্টেমের মধ্যে, আমাদের সফটওয়্যার সিস্টেমের মধ্যে যদি বদলি ব্যবস্থা চালু করেন, তাহলে ওই শিক্ষকরা কিন্তু ফিমেল টিচার, আরও অনেক টিচার আছে অনেক দূর দূরান্তে চাকরি করার জন্য তার ফ্যামিলিকে দেখতে পারে না। না, ওনারা এই বদলি ব্যবস্থাটা অনেক আগেই চালু করতে পারতো, ওনারা করেন না। কেন করেন না? এটার কোনো যুক্তি নেই, কখনো ওনারা কোনো যুক্তি দাঁড় করাতে পারেন নাই। টিচাররা যখন বাড়ি ভাড়া চাইলো 1000 টাকা বাড়ি ভাড়া, এটা আমি মনে করি যে এটা বন্ধ করে দেওয়া উচিত। 1000 টাকা তো একটা দোকানে যদি আমি বসি, তো এই টাকাটা তো আরো বেশি টাকা বিল আসে একবেলা নাস্তা করতে, কিন্তু 1 মাস পরে 1000 টাকা একজন শিক্ষক বাড়ি ভাড়া। আমি যদি আপনাকে একটু স্পেসিফাই করি যে বিগত 17 বছর আন্দোলন করে কি কি পেয়েছেন, যদি বলি শেখ হাসিনারা বলে। বিগত 17 বছরে আমাদের যে সংগঠন, এই সংগঠনটা মূলত একটা অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। এই সংগঠনে নবীন শিক্ষকরা বেশিরভাগ আছে। বাংলাদেশ বেসরকারি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আন্দোলন 18 সালে হয়। সেখানে তারা প্রেস ক্লাবের সামনে রাত্রি যাপন করছে প্রায় 22 দিন। ফলে সরকার ইনক্রিমেন্ট ব্যবস্থাটা চালু ছিল না, সেই ইনক্রিমেন্ট ব্যবস্থাটা তখন চালু করেছে। বৈশাখী ভাতাটা ছিল না, যেটা 15 সালে জাতীয় পে স্কেলে অন্যান্য গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা পেয়েছে, শিক্ষকরা 15 সালে পায়নি। সেটা 18 সালে গিয়ে বৈশাখী ভাতাটা পেয়েছে এবং তাদের বার্ষিক যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টটা পেয়েছে। এটাই এই 17 বছর এটাই পেয়েছেন। ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ। চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে আলোচনা চলছিল জাতি গড়ার কারিগরদের লাঠিপেটা। আলোচনায় আছেন মোহাম্মদ মাইনুদ্দিন, আহ্বায়ক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট, অধ্যক্ষ ঢাকা মহিলা কলেজ। আছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি। অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জাহিদুল করিম কোচি। আমি একটু বিরতির পর শান্তর কাছে একটু যেতে চাই। শান্ত, একটি কথা বেশ প্রচলিত আছে শিক্ষকদের ব্যাপারে। তারা বলা হচ্ছে যে বেতন কম হলেও শিক্ষকরা প্রাইভেট পড়িয়ে ভালো ইনকাম করেন, মূল বেতন তাদের তুলতেই হয় না। কি বলবেন আসলে? এরকম একটা বিষয় তো সমাজে বেশ আলোচিত আছে। এটা আমি এটার সাথে একমত না, কারণ আপনি যদি এই এমপিওভুক্ত শিক্ষকদের কথা চিন্তা করেন, সেই শিক্ষকদের পরিধি সারা বাংলাদেশে, একেবারেই পঞ্চগড়ের একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিংবা সেই বরগুনার একেবারে প্রত্যন্ত অঞ্চলে, ওখানে দেখা যাচ্ছে যে ওখানে পরিস্থিতিটা এমন যে ওখানে আপনাকে ওই কলেজ কিংবা স্কুল টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের বাসায় গিয়ে কনভিন্স করতে হয়, তাদের মা বাবাকে কনভিন্স করতে হয় যে আপনার ছেলেটাকে কাজে না পাঠায় স্কুলে দেন, এবং বলে যে প্রয়োজনে একটু এক্সট্রা টাইম আমার সাথে আমার বাসায় এসে দরকারে থাকুক, পড়ুক, তারপরেও ছেলেটাকে পড়ান, এরকম চরিত্র। আবার দেখা যাচ্ছে যে শহরে কিছু হয়তো স্কুল কলেজগুলোতে দেখা যাচ্ছে যে সেটা সংখ্যা কম শিক্ষকদের, সেখানে আবার প্রাইভেট শিক্ষক সংখ্যা বেশি, তো তারা কিন্তু এই আন্দোলনের অন্তর্ভুক্ত না, যারা মূলত সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে রাখছে। যেমন আমি যে স্কুল কলেজে পড়েছি সেটা একটা এমপিভুক্ত স্কুল কলেজ ছিল, তো সেখানে দেখা যাচ্ছে যে আমি যদি ওখানে একটা প্রাইভেট সিস্টেম থাকতো আমি পড়তে পারতাম না। আবার সরকারের পক্ষে তো এত সরকারি স্কুল এত, সেটা আরো বেশি বেতনের বিষয়। তো সেই জায়গা থেকে এই যে দাবিটা, এবং তাকে তো আপনি প্রাইভেট পড়াতে বাধ্য করছেন, কারণ সে থাকার টাকা না দেন, খাওয়ার টাকা না দেন, মানে 12,000 টাকা দিয়ে যে একজনের সংসার চলে না, এইটা বোঝার জন্য তো কারণ নাসার বিজ্ঞানী হওয়ার দরকার না, এটা তো খুব সিম্পলি মানুষ বোঝে। এখন দেখেন, আমি আসলে এই সরকারের মোটা দাগে একটা বড় যে জায়গাটা আমি আসলে বলতে চাই, সেটা হচ্ছে এই সরকার আসলে কি করেন। মানে এই সরকারের অন্যান্য সরকারের তুলনায় তো আমাদের আসলে কিছু মানে ভিন্ন প্রত্যাশা ছিল। দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ে আপনি যাবেন কিংবা অধিদপ্তরগুলোতে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন এদের প্রাইমারি কাজ হচ্ছে বদলি এবং প্রমোশন, যেইটা কোনো আসলে কাজই না। একটা জায়গায় খালি থাকা সাপেক্ষে একজন শিক্ষক তিনি সেখানে যাবেন, কিংবা একজন মানুষ সেখানে প্রমোশন হবেন তার বয়স অনুযায়ী, এইটা কাজ নিয়ে তারা এমন
বিরক্ত থাকেন, এমন ব্যস্ত থাকেন, মনে হয় যেন তারা সারা পৃথিবীর থেকে বড় একটা শিক্ষা পলিসি বের করছেন। কেন ব্যস্ত থাকে বলে? কারণ ওই যে এটার সাথে এটা দিয়ে তারা এটাকে অনেক জটিল করেন এবং করে কি করেন, তারা চায় যে শিক্ষকরা এটার জন্য তাদের কাছে আসবেন যে স্যার আমার বাবার ক্যান্সার হয়েছে, আমাকে একটু আমার বাড়ির পাশে দেন। এটা এসে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিংবা জয়েন্ট সেক্রেটারিকে একজন বাবার বয়সী প্রফেসর এসে তার হাত পা ধরবেন। এটা হচ্ছে তাদের এক ধরনের ক্ষমতার চর্চা। দ্বিতীয় জায়গা হচ্ছে তারা এটা দিয়ে একটা টাকার একটা খেলা এখানে খেলেন, যে বদলি 2 লাখ থেকে 5 লাখ 10 লাখের এই খেলাটা, যেইটা আসলে মূলত একটা থার্ড পার্টিকেও যদি বলে দেয়, একটা অনলাইন সফটওয়্যার সিস্টেম যদি থাকে যে অ্যাপ্লাই করবে অটোমেটিক্যালি বদলি হয়ে যাবে, এটাতে কোনোদিন মন্ত্রণালয় এখানে তাকায়ও দেখবে না যে কি হবে। পৃথিবীর বহু রাষ্ট্রে এরকম চলে, যেটা একটা অটোমেটেড সিস্টেমে চলবে। সেটা হচ্ছে মন্ত্রণালয়, আমি বলবো 80% কাজ শুধুমাত্র এই ধরনের একটা নাথিং কাজের উপরে মন্ত্রণালয় করে। দ্বিতীয় কাজটা কি করেন? দ্বিতীয় কাজ করেন যে শিক্ষকরা কে কোথায় হচ্ছে কাকে কোন দলীয় লোককে প্রিন্সিপাল বানানো যাবে, কোন জায়গা থেকে হচ্ছে সরকারি কলেজের প্রিন্সিপাল বানানো যাবে, কোন অধিদপ্তরের কারে নিয়ে আসা যাবে, এবং এই ধরনের কাজ এবং মিটিংয়ে অ্যালাউন্স করে তারা বাকি 20% কাজ করে। মূলত শিক্ষকদের যেটা কাজ, যে এই মনে করেন 1 বছরে আমি ধরে নিচ্ছি 3000 কোটি টাকা এই সরকারের নাই, এই সরকার যদি সত্যি সত্যি শিক্ষক বান্ধব হয় তাহলে কি করবে? সে এসে নীতিগত সিদ্ধান্ত নেবে যে আমরা 20% নীতিগত সিদ্ধান্ত আমরা প্রজ্ঞাপন দিলাম, কিন্তু আমরা এটা বাস্তবায়নের জন্য আমরা 2 বছর একটা রূপরেখা দিব। সব শিক্ষকরা খুশি হয়ে যেত, যে বলতো ঠিক আছে। তার মানে এই সরকারের কি হতো? এই সরকার আপনি তো নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন, আপনার কিন্তু টাকা দেয়া লাগছে না, আপনি একটা বাস্তবায়ন প্রক্রিয়া চালু করে দেন যে 5% এই মাসে হবে, 10% এই মাসে হবে করে, এরকম কিন্তু আপনি করতে পারতেন, প্রতি বছরে হবে। তার মানে আপনি যেটা করেন নাই সেটা হচ্ছে তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অ্যাসেসমেন্ট করেন নাই। এবং আমি খুব কষ্ট পাই, যিনি একজন শিক্ষা উপদেষ্টা আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক, তার ব্যাপারে শুনি তিনি মহা এলিট মানুষ, তিনি আসলে শিক্ষকদেরকে মূল্যায়নই করেন না, এবং তিনি যেই সচিব তার বাইরে বা তাদের প্রকল্প সেটার বাইরে কোনো কাজ করে না। এখন তাহলে তো আমাদের এই মন্ত্রণালয়ে এই উপদেশটা এগুলো কিছুই প্রয়োজন ছিল না, কারণ সচিবরা আগে শান্ত আপনার কাছে অন্য বিষয় নিয়ে আসবো। একটু জাহিদুল করিম কোচির কাছে যাই। জাহিদুল করিম কোচি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এবার আমার প্রশ্নটা হলো, এই ইন্টারিম গভর্নমেন্ট সময় অনেক দাবি দাওয়া আমরা আদায় হতে দেখেছি, আদায় করেছেনও, বা তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা একটু করবেন, কিন্তু এই যে শিক্ষকদের এই দাবিটা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। এই ইন্টারিম গভর্নমেন্ট কি একটা পার্সেন্টেজ হিসেবে, যে শান্ত বলছিলেন, পার্সেন্টেজ হিসেবেও যদি তাদেরকে একটা কোনো ধরনের প্রতিশ্রুতি দিত বা বাস্তবায়ন করার চেষ্টা করতো, পরবর্তী সরকার যারা নির্বাচিত আসবেন তারাও পরবর্তীতে গিয়ে সে পার্সেন্টেজ বাস্তবায়ন করতো, এরকম একটা আশ্বাস তো দিতে পারতো, কেন দেওয়া হচ্ছে না বলে মনে হয় আপনার? আপনাকে আবারও ধন্যবাদ। তো আমি আসলে ওই শান্ত ভাই যেটা বলেছেন, আমি আর শিক্ষকদের প্রতি কিন্তু মানবিক, এবং সাম্প্রতিক বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি অ্যাটেন্ড করেছি। আশ্চর্যজনক হলো সত্যি যে উনি আমলাদের কথা বলেছেন, এই অবসরপ্রাপ্ত আমলাদের, যাদের কোনো অবদান ছিল না এদেশের গণ আন্দোলন মহাবিপ্লব, এই জুলাই আগস্টের বিপ্লবে এদেশের সাধারণ জনগণ, তরুণ তরুণী, স্কুলের শিক্ষক শিক্ষার্থী, তারা কিন্তু এই আন্দোলনের সম্পৃক্ত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার যেটা ভুল, সবটাকে অন্যায় কাজ করেছে, সেটা হচ্ছে সমস্ত সরকারি আমলা যারা অবসরপ্রাপ্ত হয়েছে তাদেরকে যেটা বলেছেন শান্ত সাহেব, এক চমৎকার একটা কথা বলেছেন, এই আমলাদের কারণে। সেজন্য আমি বারবার বলছি আমলাতন্ত্রকে সংকুচিত করতে হবে। বাংলাদেশের আমলাতন্ত্র সবচাইতে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে সব ক্ষেত্রে। তাদের কারণেই কিন্তু এদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক সরকার সবসময় প্রবলেমে পড়ছে। আমি সম্প্রতি একটা কাহিনী দেখেছি, সেটা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা বোর্ড একটা গঠন করা হবে 2003 সালে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর মনিরুজ্জামান যখন মিয়া ছিলেন, উনি যখন এটা দায়িত্বে ছিলেন, দায়িত্বপ্রাপ্ত হয়ে উনি কিন্তু তখনকার দিনে উনি বলছিলেন মাধ্যমিক শিক্ষা বোর্ড, কিন্তু আজ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা বোর্ড হয়নি। তদুপরি শিক্ষকরা অবশ্য সবথেকে দুঃখজনক ব্যাপার অবশ্য সেটা হচ্ছে যে আপনার 2009 বছর অবসর গ্রহণ করতে, তাদের যে অবসর গ্রহণের ভাতা, সেই ভাতা পর্যন্ত আজকে প্রদান করা হচ্ছে না। এরা আটকে রাখতেছে, এখন চক্রান্ত করে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিচ্ছে, কিন্তু ওদের কাজ হচ্ছে না। এই ব্যাপারে সম্পূর্ণ দায়ী হচ্ছে আপনারা, এই আমলাতন্ত্রকে আপনারা কাজকৃত করতে হবে। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে, খুনোখুনি হচ্ছে, বিভিন্ন ধরনের মব বলা হচ্ছে, আন্দোলন হচ্ছে, সেখানে পুলিশের ভূমিকা আমরা দেখেছি নমনীয়, কিন্তু কালকে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে দেখলাম
পুলিশের মানে একেবারে লাঠি পেটা আহত করা শিক্ষকদেরকে এতটা মানে একেবারে মারমুখী হয়ে গেল কেন পুলিশ হঠাৎ করে? তাও কি আমাদের নির্দেশনা? এই ধরনের আচরণ, পুলিশের এই ধরনের আচরণ আমি মনে করি ঘৃণ্য। এদের ব্যাপারে তাদেরকে পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে কিন্তু আরো সহনশীল হতে হবে। সহনশীল না হলে আমাদের দেশের মানুষের যে বিক্ষোভ পুলিশের প্রতি সেটা কিন্তু করে। আমি আসবো আপনার কাছে। আমি চট্টগ্রামে আমলাতন্ত্রের বিরুদ্ধে আবার স্বার্থসেবের সাথে একমত হয়ে বলতে চাই, এই আমলাদের কারণে দেশের সমস্ত কিছু প্রবলেম শুরু হয়। একটা শব্দ খালি ঘুরাবে এবং মাঠ পাচাবে, এখন এই একটা শব্দ লিখে দেবে। জি, আপনার কাছে আবার আসবো একটু যদি মাইনুদ্দিন, জি মাইনুদ্দিন, দক্ষিণ ঢাকা মহিলা কলেজ, আপনারা ইন্টারিম গভর্নমেন্টের সময় কেন মানে এই আন্দোলনটা করতে হবে? পরবর্তী সরকারের যদি নির্বাচিত হয়, নির্বাচনের পরে যদি নির্বাচিত সরকার আসে, তার একটা রাজনৈতিক সরকার হবে, তাদের কাছ থেকে তো আপনার দাবিটা খুব তাড়াতাড়ি আদায় করার সম্ভাবনা বেশি বলে মনে হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় লাগাতার আন্দোলন কেন? বা এখন যদি আপনাদের দাবি পূরণ না হয় আপনাদের পরিকল্পনা কি? অন্তর্বর্তীকালীন সরকারে সময় আন্দোলনটা কেন, এটা আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সরকার কি শুধু দৈনন্দিন কাজ করছে? নিশ্চয়ই না। হ্যাঁ, তাহলে শিক্ষকদের একটা দীর্ঘদিনের দাবি, যেটা অন্যান্য রাজনৈতিক সরকারও আগে ছিল, তারা তো পূরণ করে নাই। এই সরকার কেন করবে না? এই সরকার তো এমন একটি সরকার, একটা বিপ্লবের মাধ্যমে গঠিত। তাহলে এই সরকার যেখানে বৈষম্য থাকবে সেখানে নিরসন করবে, এই ধরনের কমিটমেন্ট তাদের থাকা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেটা দেখতে পাইনি। এখন পর্যন্ত তাদের মধ্যে আমরা অনেক চেষ্টা করেছি। সচিবালয়ে আমরা সাধারণ শিক্ষক মানুষ, সচিবালয়ে পাশ পাওয়া, ঢুকা অনেক কঠিন ব্যাপার, যেখানে একবার শিক্ষক নেতারাও পান না। হ্যাঁ, একবার গেলেই হয়। সেখানে কিন্তু আমরা বারবার সচিবালয়ে গিয়ে আমাদের কোনো অ্যাপ্লিকেশনের কি অবস্থা সেটা জানতে হয়। কিন্তু এগুলো কিন্তু অতি সহজেই একটা ডেস্কে বসে যিনি উপসচিব পদমর্যাদার কর্মকর্তা, উনি কিন্তু শেষ করে দিতে পারেন সহজে। ওই যে একটু আগে যদি শান্ত ভাই যেটা বললেন, ওসি ভাই যেটা বললেন, আমলাতান্ত্রিক জটিলতাটাই আমার কাছে এখানে মনে হয়েছে যে সবচেয়ে বেশি। অন্তর্বর্তী সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতা কমেনি, কমে নাই। আমরা ভাবছিলাম যে হয়তো বা কমবে, কিন্তু সেটা কমেনি না। এখন আপনাদের দাবিটা কি? মানে এখন তো আপনার দাবি পূরণ হয় নাই, এখন আপনারা আজকেও শহীদ মিনারে আপনার অবস্থান নিয়েছেন, আগামীকালকে পরিকল্পনা, আমাদের বিশ্বাস দাবিটা পূরণ হবে। যেহেতু সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস পেয়েছেন? সরকারের পক্ষ থেকে 20% এর একটা হিসাব যেহেতু অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে, এবং সেখানে অর্থ সচিব, অর্থ উপদেষ্টা এবং শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা একটা কনফিডেন্সিয়াল মিটিং করেছেন ওনারা। কিন্তু মিটিং করে সময় ছিল না, ওনারা এটার বোধহয় সম্ভবত কি হয়েছে আমরা জানি না। তো সেই অবস্থার প্রেক্ষিতে আমার মনে হয় যে এটা সরকার এটা না দিয়ে পারবে না, এটা দিতেই হবে। কেননা শিক্ষকরা আর পিছপা হবে না। এখন ক্লাস বর্জন চলছে, এবং যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে শিক্ষকরা ক্লাস বর্জন করতেই থাকবে। ধন্যবাদ। একটু শান্তর কাছে যেতে চাই। ফয়সাল মাহমুদ শান্ত, আপনারা বলেছেন, কালকে হাসাদ আবদুল্লাহ বলেছে যতক্ষণ দাবি আদায় হবে না ততক্ষণ আপনাদের সংহতি থাকবে এবং আপনারা তাদের আন্দোলনের পাশে থাকবেন। কি মনে হয় আসলে সরকারের পক্ষ থেকে? আমরা দেখলাম 5 অক্টোবর রাতে বাড়ি ভাড়া, মূল বেতনের 20%, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারী বোনাস 75% উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন শিক্ষা উপদেষ্টা তেমন কাজ করেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটা প্রস্তাব পাঠিয়েছে, তাহলে এখানে গড়িমসি কাদের? আমি আসলে এইখানে দুইটা পার্সপেক্টিভ আছে। এখন একটা হচ্ছে যদি আমি রাষ্ট্রের স্টেক হোল্ডার থাকি, তাহলে আমি হিসাব করব যে শিক্ষা উপদেষ্টা কি কাজ করছে, অর্থ উপদেষ্টা কি কাজ করছে। আমি যদি ভুক্তভোগীর পাশে এসে দাঁড়াই, আমি যদি শিক্ষকদের প্রতিনিধিত্ব করি, আমি তো শিক্ষকদের প্রতিনিধিত্ব করছি, জনমানুষের প্রতিনিধিত্ব করছি। আমি আসলে এটা চিনতে চাই না যে কে শিক্ষা উপদেষ্টা, কে অর্থ উপদেষ্টা। আমি সবাইকে স্টেট, রাষ্ট্র এবং সরকার হিসেবে দেখে আমার কথা হচ্ছে আমি 1 বছর যাবত আন্দোলন করছি, হয় না, এটাই আমার কাছে রেজাল্ট। এই অর্থ উপদেষ্টা পারেন নাই, কিংবা অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আটকে আছে, নাকি শিক্ষা মন্ত্রণালয়ে আটকে আছে, শিক্ষা মন্ত্রণালয় কত দিনে পাঠালো, সব কিছুর দায় অ্যাজ এ হোল
রাষ্ট্রের, এবং সেই রাষ্ট্রের শিক্ষা অংশটা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করছে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, শিক্ষা উপদেষ্টার দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ে গিয়ে বসে থেকে তার প্রজ্ঞাপন পাশ করায় নিয়ে আসা। সেটা যদি তিনি করতে পারেন নাই, সে জায়গায় তারা হচ্ছে, আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। দ্বিতীয় জায়গা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আরো অদ্ভুত অদ্ভুত কিছু কাজ করে। দেখেন, আগে একসময় শিক্ষা ক্যাডারদের, যারা শিক্ষা ক্যাডার হন, একই সাথে বিসিএস দিয়ে যারা ক্যাডার হন, শিক্ষা ক্যাডারে এমনিতেই তাদের অবস্থান অনেক নিচে, এই ক্যাডারে কেউ থাকতে চান না, 2-3 বছর চাকরি করে আবার তিনি প্রশাসন ক্যাডারে যেতে চান। কেন যেতে চান? শিক্ষা ক্যাডারদের জন্য রাষ্ট্রের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা এখন অবশিষ্ট আছে, যেমন তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ডিজি হন, কিংবা হচ্ছে এনটিআরসির চেয়ারম্যান হন, হ্যাঁ, তারপর হচ্ছে এনসিটিবির চেয়ারম্যান হন। কয়েক বছর আগ থেকে এনটিআরসিটাও একটা তারা আমলাদের মধ্যে নিয়ে গেলেন। এনটিআরসি চেয়ারম্যান এখন একজন জয়েন্ট সেক্রেটারি কিংবা অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে হবেন। এখন আবার হচ্ছে প্রাইমারি অধিদপ্তর, যেটা কমপ্লিটলি একটা শিক্ষকদের একটা সমস্যা, সেটাতে তারা এখন একজন আমলাকে তারা ডিজি বানিয়ে রাখছেন, মহাপরিচালক বানিয়ে রাখছেন। এখন আর তারা একটা কৌশল করছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই দুটোকে তারা আলাদা করে দেবেন। আলাদা করে দিয়ে, যেহেতু উচ্চ মাধ্যমিকে ক্যাডার আছে, মাধ্যমিক যেহেতু ক্যাডার নাই, এই মাধ্যমিকটাও আবার তারা আমলাদের থেকে দখল করবেন। আমার কথা হচ্ছে, মন্ত্রণালয়ের তো এই ধরনের এই অধিদপ্তর কেন্দ্রিক কাজ কি, শিক্ষকদের সুযোগ সুবিধা, এই কাজগুলো করা, তাদেরকে বোঝাবুঝি করা, সেই কাজগুলো মন্ত্রণালয়, এবং আবার যে অধিদপ্তরগুলো আছে সেই অধিদপ্তরের কোনো বদলি, কোনো ধরনের অর্ডার, কোনো ধরনের কোনো পাস কিছু আপনি অধিদপ্তরে বসে করতে পারবেন না। তার মানে একটা আলাদা একটা অধিদপ্তর আপনি কেন রাখছেন? তার মানে এই যে ধরনের জটিলতা, ভাই যেটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদের পদক্ষেপ হচ্ছে যেখানে বৈষম্য আছে সেটা নিরসন করবে। আমরা মনে করছি যে আপনি তো সংস্কারের কমিটমেন্ট দিয়ে আসছেন, শিক্ষা ক্ষেত্রে আপনি কি কমিটমেন্টটা দিলেন? আপনার তো রাষ্ট্রের পক্ষ থেকে জবাব দিতে থাকা উচিত, শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা এই জবাব দিতে চাই যে এই এতগুলো আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে আপনাদের সিদ্ধান্তটা কি? দাবিরা যদি তাদের অযৌক্তিক হয়, কিংবা তাদের দাবি পালন করতে যদি আমাদের 3 মাস সময় লাগে, তাহলে মিডিয়ার সামনে এসে জাতির উদ্দেশ্যে বলতে হবে এইটার বর্তমান অবস্থা এইটা, এই জটিলতার কারণে আমাদের এই 3 মাস সময় লাগবে, কিন্তু আমরা এই জায়গায় যেতে পারবো না। কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া, বিশেষ করে একটা গণঅভ্যুত্থানের সরকার হয়ে এই গণর কাছে, জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া এই ধরনের প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করে রাখছে। আপনি যে আরেকটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে তারা কেন নির্বাচিত সরকার কিংবা দলীয় সরকারের কাছে তারা দাবি করবেন না? দলীয় সরকারের কাছে দাবি করার তো প্রশ্নই আসে না, কারণ দলীয় সরকারের কাছে আসলে তো এখানে আরো জটিলতা তৈরি হয়। দলীয় শিক্ষকরা এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করবে, দলীয় বাহিনী হামলা করার চেষ্টা করবে। তারা তো মনে করছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এখন আমাদের অন্তত কথাগুলো শুনবে, কথাগুলো শুনলে তো আমাদের মাঠে আসার প্রয়োজন নেই। মিডিয়া পাড়ায় চাউর হয়েছে রাজনীতিতে, বিএনপির সাথে আপনাদের কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমাদের এই একটা খবর আমরা, হ্যাঁ, আমিও মিডিয়াতে খবরটা বেশ, যদি জোট হয়, বিএনপি যদি ক্ষমতায় যায়, আপনাদের পরিকল্পনা কি শিক্ষকদের নিয়ে? প্রথম কথা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বিএনপি কিংবা জামাতের সাথে আমরা জোট হওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের হয় নাই। দুইটা দলের সাথেই সেপারেটলি আমাদের জোট কেন্দ্রিক নির্বাচনী সমঝোতা, জোট কেন্দ্রিক আলাপ আলোচনা চলছে। যেহেতু গণঅভ্যুত্থানের শুধু দুইটা দল না, গণঅভ্যুত্থানের আরও যতগুলো দল আছে যেগুলোকে নর্মালি জনপরিসরে ছোট দল হিসেবে চিহ্নিত করা হয়, প্রত্যেকটা দলের সাথে আমাদের আলাপ হচ্ছে। আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি যে আগামীর রাষ্ট্রে শিক্ষক সহ প্রত্যেকটা সেক্টর নিয়ে তাদের ভাবনাটা কি এবং তারা কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে, এবং আমাদের সাথে নির্বাচনী সমঝোতা কি হবে। এই দুইটা পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা আগামীতে জোট করব। সেখানে যদি দেখি যে বিএনপি কোন দিকে, বিএনপি না জামাত, আমাদের এখন পর্যন্ত কারোর সাথেই মানে আমাদের কনক্লুসিভ জায়গায় যাই নাই, কারণ আমাদের, আপনারা জানেন যে সামনে একটা জুলাই সনদে স্বাক্ষর আছে। আমরা এই মুহূর্তে কারোর সাথে জোট করবো আর জোটে সে বলবে যে আমাদের মতো করে জুলাই সনদে কম্প্রোমাইজ করেন, আমরা ওই জায়গায় যাবো না। আমি একটা বাক্য শেষ করি যে আমাদের যদি কোনো দল মনে করি যে তারা আগামীতে সে শিক্ষকদের সাথে বেইমানি করবে, তাদের সাথে কখনোই এনসিপি জোট করবে না। ধন্যবাদ। একটু জাহিদুল করিম কোচির কাছে একটু যেতে। জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মানিত সদস্য সচিব, যদি আমাকে শুনতে পান, যে আমরা দেখলাম নরসিংদীতে পুলিশ সুপারকে চাঁদাবাজরা যথেষ্ট মারধর করলেন এবং আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হলেন। উত্তরাতেও দেখলাম অটো চালকরা একজন পুলিশকে হামলা করেছেন, তাকে আহত করেছেন, তিনি রাগ করে বলেছেন এই চাকরি আমি আর করব না। কিন্তু চট্টগ্রামে দেখলাম সাংবাদিকদের উপর পুলিশ বেশ মারমুখী। সাংবাদিকদেরকে দেখলাম, যদি বলি, পুলিশ কমিশনার এর আগে একটি মিডিয়া অটোরিকশা নিয়ে নিউজ করেছেন, তখন পুলিশ কমিশনার বিজ্ঞপ্তি দিয়েছেন। এরপরে ডবলমুড়ি থানায় একজন সাংবাদিককে আটকে রেখেছেন। গতকালকে যমুনা টেলিভিশনের 1-2 সাংবাদিককে খুলশী থানায় আটকে রেখে মারধর করার ঘটনা ঘটছে। হঠাৎ করে চট্টগ্রামে সাংবাদিকদের উপর পুলিশ এত মারমুখী হয়ে গেল কেন? আপনি এই ঘটনাকে অবশ্যই আমাকে নিন্দা জানাতে হবে, কারণ পুলিশ রাষ্ট্রের পুলিশ, জনগণের টাকায়
এই পুলিশ চলছে। পুলিশের উচিত হবে যে এই গণ অভ্যুত্থানের পরে যে পুলিশ আমরা আশা করি সেই পুলিশ হবে জনগণ বান্ধব হওয়া উচিত ছিল। কিন্তু গতকালের ঘটনা আমাকে খুব উদ্বিগ্ন করেছে। আমি তো এবং নরসিংদী এবং অন্যান্য জায়গায় যেগুলো ঘটনা পুলিশের উপর আক্রমণ, আমি মনে করি এইসব ধরনের উচ্ছৃঙ্খলতা ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ কোন অবস্থাতেই পুলিশের উপরে কেউ হামলা করুক আমরা সেখানে তো পুলিশকে কঠোর হতে দেখি নাই। সেখানে যেখানে এসপির উপর হামলা হয়েছে, একজন অটো রিক্সা চালক পুলিশকে মেরেছে, এইসব পুলিশের বড় ফোর্স গিয়ে সেখানে তো আমরা কঠোরতা দেখলাম না। সাংবাদিকদের উপর চট্টগ্রামে এরকম কঠোর হয়ে গেল কেন পুলিশ? হঠাৎ করে কেন হলো এটা তো বোঝে বোধগম্য না। এর আগেও কয়েকটা ঘটনা হচ্ছে, আমি সেখানে গিয়ে চেষ্টা করেছি প্রেস ক্লাবের সদস্য হিসেবে সাংবাদিকদের শান্ত করার জন্য, মিটমাট করার জন্য, কিন্তু অনেকটা মিটমাট হয়ে গেছে। কিন্তু গতকালকের যে ঘটনা আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আপনি তো একবার সবচেয়ে বড় সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাবের একজন সদস্য সচিব এবং সবচেয়ে বড় নেতা চট্টগ্রাম প্রেস ক্লাবের, আপনার ভূমিকা কি? আপনি বা পুলিশের সাথে কাদের সাথে কথা বলেছেন? এইসব কেন পুলিশ এভাবে সাংবাদিকদের উপর মারমুখী হচ্ছেন? আমরা আজকে পুলিশের যে উর্ধ্বতন পুলিশ কমিশনারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। আমরা বারবার বলেছি যে পুলিশের ভূমিকা অত্যন্ত, এবং চিটাঙ্গে আমি বলি এর আগে এ ধরনের ঘটনা খুব হয়ে গেছে। আমি মনে করি পুলিশ প্রশাসনকে এভাবে দৃঢ় অর্থে পদক্ষেপ নিতে হবে যে এটার জন্য যেই পুলিশ কর্মকর্তা যারাই দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। কারণ পুলিশকে এবং ট্রেনিং দেওয়া উচিত যে পুলিশকে জনগণের বন্ধু হিসাবে। আমরা দেখেছি আপনার লন্ডন আমেরিকায় যেসব কাজগুলো হচ্ছে, পুলিশের ভূমিকা কি, আমাদের বাংলাদেশের পুলিশ অফিসারদেরকেও সে ধরনের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আমি অনুরোধ করব। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যেন এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেন। ধন্যবাদ আপনাকে জাহিদুল করিম কোচি আমাদের সাথে যুক্ত হবার জন্য, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আজকে অনুষ্ঠানে যারা যুক্ত ছিলেন মোহাম্মদ মাইনুদ্দিন আহ্বায়ক, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট অধ্যক্ষ ঢাকা মহিলা কলেজ, ফয়সাল মাহমুদ শান্ত যুব সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাহিদুল করিম কোচি সদস্য সচিব চট্টগ্রাম প্রেস ক্লাব, তিনজনকে আমরা প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনার ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।